আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনাদেরই করা একটা রিকোয়েস্ট। আমার খুব একটা ইচ্ছে ছিল না এটা নিয়ে আলোচনা করার, কিন্তু এখন মার্কেটে এটাই হট কেকের মতো বিক্রি হচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা থাম্বনেল দেখতে পাবেন, দিমি মোহনবাগান ছেড়ে চলে গেল, দিমি বিদায় জানালো দর্শকদের, মলিনার সঙ্গে দিমির ঝামেলা, মোহনবাগান ড্রেসিং রুম অশান্ত, ড্রেসিং রুমে বীভৎস প্রবলেম হচ্ছে, কিন্তু কোনোটাই বাস্তব নয়। সেদিন ম্যাচের পর আহাল ম্যাচের পর আমরা দিমি এবং মলিনার মধ্যে একটা মতো পার্থক্য দেখেছিলাম। কোনো কথা কাটাকাটি, হট টেম্পার, ঝগড়া, অশান্তি এরকম কিন্তু কিছু দেখিনি। দিমি একটা কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিল, মলিনা তার উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন, মলিনা হতাশ ছিলেন, দিমিও হতাশ ছিলেন, দিমিও কিছু একটা বলছিলেন, মলিনা সেটা শুনছিলেন, মলিনা তার উত্তর দিচ্ছিলেন, কিন্তু কোনোটাই ঝগড়া অশান্তির মতো বিষয় নয়। এবং গত বছর থেকে যেটা দেখে আসছেন আপনারা, যে দিমির অফ ফর্ম চলছে এবং মলিনা সেইভাবে দিমিকে খেলাচ্ছে না, তো দিমির মধ্যে একটা ফ্রাস্ট্রেশন থাকবে, সেটা খুব স্বাভাবিক। এবং ম্যাচটা হেরে গেল মোহনবাগান, দিমিকে সুযোগ দেওয়া হলো না। দিমি যদি কিছু করে দেখাতে পারতো, দিমি নিজেকে প্রমাণ করতে পারতো, সেই সুযোগটা দিমি পায়নি, তাই তার মধ্যে একটা রাগ বা ফ্রাস্ট্রেশন থাকবে। তবে এটাও মনে রাখতে হবে, দিমিকে কিন্তু গোয়া ম্যাচেও মলিনা খেলিয়েছে। তার যতটুকু হাইলাইটস বা ছোট ক্লিপ আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে রবসান রবিনো এবং দিমির মধ্যে একটা জুটি দেখা গেছিল। এখন যখন রবসান রবিনোর নামটা সামনে আসে, যে আমরা জানতে পারি রবসান রবিনো মোহনবাগানে আসতে চলেছে, তখন আমাদের অনেকেরই মনে হয়েছিল দিমি আর রবিনো কিন্তু একই টাইপের প্লেয়ার। কিছু দিক দিয়ে বিচার করলে, সব দিক দিয়ে নয়, কারণ সিএএম জায়গাটায় রবিনো খেলতে পারে, দিমি কিন্তু অতটা ভালো সিএএম খেলতে পারে না। তো স্বাভাবিকভাবে টিমে একটা কম্পিটিশান আসবে, দিমিকে কোথায় ইউজ করবে এটা নিয়ে নানা রকম প্রশ্নচিহ্ন আসবে, সেটা আমাদের জানায় ছিলই। আমি আপনাদের বলেছিলাম এটাও হতে পারে যে দিমিকে সেভেন্থ ফরেনার হিসেবে ইউজ করবে, কিন্তু জেনারেলি এরকম কোনো প্লেয়ারকে ডাইরেক্টলি সেভেন্থ ফরেনার হিসেবে ইউজ হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট করতে পারবে না। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা করতে পারে, যে অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স আমরা একজনকে সেভেন্থ ফরেনার করব। তো দিমি যদি সুযোগ না পায় নিজেকে প্রমাণ করার, সেক্ষেত্রে দিমি সেভেন্থ ফরেনার হয়ে যাবে নিজেকে প্রমাণ করতে না পারার জন্য বা সুযোগ না পাওয়ার জন্য। এটাও দিমির কাছে একটা ফ্রাস্ট্রেশনের কারণ হলেও হতে পারে। আমি জানি না যে দিমিকেই সেভেন্থ ফরেনার করবে বা এরকম ভাবনা চিন্তা মোহনবাগান ম্যানেজমেন্ট করছে কিনা, কিন্তু এরকম একটা সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার দিমির সঙ্গে মলিনার যে মনোমালিন্য, এটা আমরা ম্যাচের দিন টিভিতে দেখতে পেয়েছি তাই, কিন্তু প্র্যাকটিসের সময় বা অন্যান্য সময় এই রকম কথাবার্তা বা আলোচনা, কিছু নিয়ে সন্দেহ প্রকাশ করা, কোচের কোনো ডিসিশন নিয়ে কোনো প্লেয়ারের কিছু মনে হতে পারে, সে কোচের সঙ্গে ডাইরেক্ট গিয়ে কথা বলতে পারে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকে। আর এই ঘটনাগুলো বাড়তে থাকে ম্যাচ হারার পর। ম্যাচ যখন টিম জেতে, তখন এই প্রশ্নগুলো আসে না বা এই প্রবলেমগুলো আসে না, তখন মলিনা দিমি দুজনেই একে অপরকে জড়িয়ে ধরছে, হ্যান্ডশেক করছে, এগুলো দেখা যায়। তবে সকলেরই এটা বোঝা উচিত যে একটা ম্যাচ এক গোলে হারার জন্য মলিনাকে এক্ষুনি টিম থেকে সরিয়ে দেওয়া উচিত, বা দিমিকে এক্ষুনি ছেড়ে দেওয়া উচিত, বা দিমি চলে যাবে বা মলিনা চলে যাবে, এই রকম সিদ্ধান্তে আসার মতো কোনো কারণই হয়নি। এখন সোশ্যাল মিডিয়া যদি ঝামেলাটা জোর করে ঘাড়ে চাপিয়ে দেয়, যে না মোহনবাগান ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে, দিমির সঙ্গে মলিনার প্রায় মারপিট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, তাহলে আমি বলবো বিষয়টা মোটেই সেরকম নয়। মোহনবাগান ম্যানেজমেন্টে বলুন বা আমাদের কোচ বলুন, মলিনা বলুন, সকলেই আগের ম্যাচের রেজাল্টের পর একটা টেনশনের মধ্যে রয়েছে। তার কারণটা আমি আগেই জানিয়েছি, যে এই মুহূর্তে টিম চেঞ্জ করাটা খুব প্রবলেমের বিষয়, কারণ ভালো প্লেয়ার এই মুহূর্তে পাওয়া যাবে নাই বলা চলে। প্লাস ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ বা কোচ দুজনেই বুঝতে পারছে যে একটা মিডফিল্ডারের প্রয়োজন আছে, কিন্তু নতুন মিডফিল্ডার এলে কোন প্লেয়ার সেভেন্থ ফরেনার হবে, বা যে নতুন মিডফিল্ডার আসছে সে সেভেন্থ ফরেনার হবে কিনা, এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা, অনেক হিসেবের বিষয় আছে। আর আমার কাছে যতটুকু খবর আছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পরের ম্যাচের দিকে কনসেন্ট্রেট করছেন, তারই রণকৌশল তৈরি করছেন, কিভাবে খেলবেন, কিভাবে কি করবেন, কিভাবে সেফাহানকে আটকানোর চেষ্টা করবেন, সেগুলোরই প্ল্যানিং চলছে। আর এই ধরনের প্রবলেম আগেও হয়েছে, জুয়ান ফেরান্ডোর সঙ্গে হুগো বুমোসের হয়েছে, হুগো বুমোসের সঙ্গে আমাদের হাবাসের হয়েছে। তো এগুলো পার্ট অফ গেমও বলা চলে, কারণ এটা চলতে থাকে। এটা আমাদের টিমে যে প্রথম হচ্ছে, অন্য কোনো টিমে হয় না এরম বিষয় নয়, সব টিমেই এগুলো হয়। প্রবলেমটা একটা জায়গায় সীমাবদ্ধ থাকলে প্রবলেমটা মিটে যায়। যদি প্রবলেমটা কন্টিনিউয়াস বাড়তে থাকে, তখন দুজনের মধ্যে একজনকে সরে যেতে হয়, সেক্ষেত্রে তখন প্রবলেমটা মেটে। এখনও বিষয়টা সেই পর্যায়ে দাঁড়ায়নি যে দুজনের মধ্যে একজনকে সরে যেতে হবে।
এবং যদি প্রবলেম কন্টিনিউ হতে থাকে তাহলে নেক্সট ট্রান্সফার উইন্ডোতে যে কোনো একজন চলে গেলেও যেতে পারে, কিন্তু আপাতত তার আগে কারোর চলে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, এইটুকু আপনাদের বলতে পারি। এবং মোহনবাগান ম্যানেজমেন্টও এই সময় কখনোই টিমকে ঘাঁটতে চাইবে না। টিম যেরকমই থাকুক সেটাকে বেটার করার চেষ্টা করবে, টিমটাকে ঘেঁটে দিয়ে আরও খারাপ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা কখনোই কেউ করবে না। আর একটা ম্যাচ হারার জন্য এক গোলে যদি এত কিছু একটা টিমের পরিবর্তন হয়ে যায় বা এই ধরনের প্রবলেম তৈরি হয়, তাহলে সেটা আনস্টেবল ব্যাপার, সেটা কোনো স্টেবল ব্যাপার হবে না। তাহলে তো কোনো টিম কোনো দিন এগোতেই পারবে না। এবং আজকে সকালে মার্কাস মার্গুলাও কনফার্ম করে দিয়েছে দিমি আপাতত কোথাও যাচ্ছে না। এবং মোহনবাগান টিমের এই মুহূর্তের প্রাথমিক টার্গেট হচ্ছে নিজেদের ভুলগুলোকে ঠিক করে পরের ম্যাচের প্ল্যানিং করে পরের ম্যাচের জন্য 100% দিয়ে ঝাঁপানো। এবং সেই ক্ষেত্রে যে প্রবলেমটা আসছে সেটা ভিসা সমস্যা, অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়ে ইরানে যাওয়ার, তো সেটাও সম্ভবত সলভ হতে চলেছে বা হয়ে গেছে বলতে পারেন। চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে একটা ম্যাচ খেলার জন্য। দুটো দেশের কাছেই আবেদন জানানো হয়েছে যে ইরান এবং অস্ট্রেলিয়া দুজনেই যেন এই প্রবলেমটা মিটিয়ে একটা ম্যাচ খেলার সুযোগ করে দেয় অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ইরানের মাটিতে। এবং তার থেকেও সবচেয়ে বড় যে খবরটা হচ্ছে সেটা হচ্ছে আইএসএল নিয়ে যে খবরটা উঠে আসছে, যে কোর্ট কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট কনস্টিটিউশন প্রকাশ করে দিয়েছে। সেই কনস্টিটিউশন একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে, সম্ভবত 15ই অক্টোবরের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করে দিতে হবে। 30শে অক্টোবরের মধ্যে ফিফার গাইডলাইন ছিল এবং এটা নিয়ে ফিফার কোনো প্রবলেম হবে না, কোনো ব্যানও আসবে না। তার কারণ কনস্টিটিউশনটা ফিফার নিয়ম মেনে করা হয়েছে এবং ফিফাকে দিয়ে অ্যাপ্রুভালও নেওয়া হয়েছে কনস্টিটিউশনের। এবার বলতে পারেন আইএসএল হওয়ার রাস্তায় সমস্ত কাঁটাই প্লাস প্রায় চলে গেছে। এবং আরও একটা প্রবলেম যেটা ছিল ইলেকশন নিয়ে, সেটাও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কোনো রকম ইলেকশন হচ্ছে না, বা বলতে পারেন ইনডাইরেক্টলি যারা কল্যাণ চৌবেকে সরাতে চেয়েছিল সভাপতির পদ থেকে, তাদের বিপক্ষেই রায়টা গেছে। যার ফলে সুপ্রিম কোর্ট নিযুক্ত উপদেষ্টার কথা মেনে বা তার তত্ত্বাবধানে ভারতীয় ফুটবল বোর্ড বা এআইএফএফ তারা কিন্তু নতুন এমআরএ সাইন করতে পারে, চুক্তি করতে পারে, সেটা এফএসডিএল হোক যার সঙ্গেই হোক সব কিছুই করতে পারে, আর কোনো বাধা রইল না। এবার এআইএফএফ কতদিনের মধ্যে সব কিছু ফাইনালাইজ করে চুক্তি সাইনটা করতে পারে, অফিসিয়াল পেপার ওয়ার্কস করতে পারে, সেইটার দিকে আমাদের নজর রাখতে হবে। যেটা যত তাড়াতাড়ি হবে আইএসএল তত তাড়াতাড়ি শুরু হবে। এক কথায় বললে আর কোনো আইনি বাধা নেই আইএসএল হওয়ার ক্ষেত্রে। এবং আরও একটা ছোট্ট খবর দিয়ে দিই যে আইএফএ শিল্ড শুরু হতে চলেছে, সম্ভবত খুব শিগগিরই আইএফএর তরফ থেকে ঘোষণা হবে মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়েই আইএফএ শিল্ডও শুরু হবে, আইএসএলের আগেই হয়তো হয়ে যাবে। এবং এক্ষেত্রে আমি বলবো মোহনবাগানকে কিন্তু এই আইএফএ শিল্ডটাকেও কিছুটা প্র্যাকটিস হিসেবে ইউজ করতে হবে, কারণ মোহনবাগানের খেলায় প্র্যাকটিসের অভাব বা প্রপার প্র্যাকটিস না পাওয়া, প্র্যাকটিস ম্যাচ না পাওয়া, এটা কিন্তু বোঝা যাচ্ছে এই অভাবটা রয়েছে। তো এই ছিল মোহনবাগানকে নিয়ে মোটামুটি খবর এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।